শুভেচ্ছা। বাঙালিয়ানা সায়ানহের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। ভারত বাংলাদেশ সম্পর্ক পুনরুজ্জীবিত করতে প্রথম পদক্ষেপ, ঢাকা জানালো নীতি হবে বাংলাদেশি প্রথম। দিল্লি বলছে ভিসা শীঘ্রই স্বাভাবিক হবে। জুলাই আন্দোলনের মুখ হয়ে ওঠা আবু সাইদ হত্যাকাণ্ডের রায়ে দুজনের ফাঁসির আদেশ। হামের ব্যাপকতা কমেনি, শুধু অতি জটিল রোগীদেরই ভর্তি নিচ্ছে শিশু হাসপাতাল, খালি নেই আইসিইউ। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। সফররত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে বলেছেন, বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ প্রথম নীতিকেই সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। তিনি জানান, দুদেশের সম্পর্ক সম্মান, আস্থা এবং সমান মুনাফার ভিত্তিতে হবে। তিনি শেখ হাসিনার আমলের অতি ভারতঘেঁষা নীতি থেকে সরে এসে কৌশলগত মিত্রতারই ইঙ্গিত দিয়েছেন। ভারতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের রিড আউটে এসব তথ্য পাওয়া গেছে। অধ্যাপক ইউনূসের অন্তর্বর্তী সরকারের ভারত বিরোধিতার নামে অতি কথনে দুদেশের সম্পর্ক অত্যন্ত জটিল হয়ে উঠেছিল। স্বাভাবিকভাবেই সরকারের পক্ষ থেকে যেভাবে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর গার্ডিয়ান হবার আগ্রহ দেখা গেছে, তাতে সম্পর্ক তলানিতে থাকারই কথা। তাছাড়া ওসমান হাদি হত্যাকাণ্ডের পর তৎকালীন সরকারের সমর্থক গোষ্ঠী দ্বারাই ভারতের দূতাবাসসমূহে হামলা হয়েছে বা হামলার চেষ্টা হয়েছে। বর্তমান সরকার এই অবস্থা থেকে উত্তরণের সাপেক্ষে আবারও বৃহৎ প্রতিবেশীটির সাথে স্বাভাবিক সম্পর্ক গড়ে তুলতে চায়। পররাষ্ট্রমন্ত্রীর সফরে তার ইঙ্গিত মিলল। আলোচনায় জয়শঙ্কর বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে গঠনমূলকভাবে যুক্ত হওয়ার পাশাপাশি দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের বিষয়ে ভারত সরকারের আগ্রহ পুনর্ব্যক্ত করেন। অগ্রাধিকার ভিত্তিতে খুব দ্রুত বাংলাদেশের নাগরিকদের জন্য ভারতের ভিসা প্রক্রিয়া সহজ করার বিষয়েও আলোচনা হয়। এদিকে বৈঠক শেষে গতকাল একটি বিবৃতিও দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। তাতে বলা হয়, ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করার এবং দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও সুদৃঢ় করার বিষয়ে আগ্রহ পুনর্ব্যক্ত করেন। উভয় পক্ষই সংশ্লিষ্ট দ্বিপক্ষীয় কাঠামোর মাধ্যমে অংশীদারত্বকে আরও গভীর করার প্রস্তাবগুলো খতিয়ে দেখার বিষয়ে একমত পোষণ করেছে। জুলাই গণ অভ্যুত্থানের প্রতীক হয়ে ওঠা আবু সাইদ হত্যা মামলায় সাবেক 2 পুলিশের মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। পুলিশেরই 3 কর্মকর্তাকে দেওয়া হয়েছে যাবজ্জীবন সাজা। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 9 এপ্রিল দুপুরে এ রায় ঘোষণা করেন। এ মামলায় মোট 30 জন আসামি ছিলেন। বাকিদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত 2 জন আসামি হলেন পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়। তারা দুজনেই গ্রেফতার আছেন। 2024 সালের 16 জুলাই রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ গুলিবিদ্ধ হয়ে নিহত হন। তাকে হত্যার ভিডিও সারা দেশে তোলপাড় সৃষ্টি করে। ভিডিওতে দেখা যায়, আবু সাইদ 2 হাত প্রসারিত করে সড়কের ওপর দাঁড়িয়ে আছেন, আর পুলিশ তার বুকে একের পর এক গুলি করছে। এ হত্যাকাণ্ড আন্দোলনের মোড় ঘুরিয়ে দেয় এবং সারা দেশে ক্ষোভ ছড়িয়ে পড়ে। শিশু হাসপাতালের বিশেষায়িত হাম ইউনিটে গিয়ে দেখা গেছে, সেখানে হাম আক্রান্ত হয়ে ভর্তি আছে অনেক শিশু। আবার অনেকেই আক্রান্ত অবস্থায় শিশুদের হাসপাতালে ভর্তির জন্য আনলেও ওয়ার্ডে সিট না থাকায় ফেরত যেতে হচ্ছে। সেখানে বিশেষায়িত ওয়ার্ডে একদিকে সিটের সংখ্যা যেমন কম, অন্যদিকে আইসিইউতেও সিট সংখ্যা কম, যে কারণে শুধু যাদের লাইফ সাপোর্ট প্রয়োজন তাদেরকেই আইসিইউতে নেওয়া হচ্ছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
হাসপাতালের চিকিৎসকরা বলছেন, গত মাসের মাঝামাঝি থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় হাম আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে শুরু করে। এই রোগীদের চিকিৎসা সেবা দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে হাসপাতালটির। গত 2 সপ্তাহে এই হাসপাতালে হাম আক্রান্ত হয়ে অন্তত 6 জন শিশুর মৃত্যু হয়েছে বলেও জানিয়েছেন দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকরা। গত মাসের মাঝামাঝি সময়ে হাম ও হাম সন্দেহে রোগীর সংখ্যা বাড়তে থাকে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায়। এরপরই ঢাকার শিশু হাসপাতালে বিশেষায়িত হাম ওয়ার্ড চালু করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বিশেষায়িত হাম ইউনিট চালুর পর এই ওয়ার্ডে মোট 70টি বেডের ব্যবস্থা করা গেছে এখন পর্যন্ত, যে কারণে ধারণ ক্ষমতার বাইরে রোগী ভর্তি করাতে পারছেন হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতাল পরিচালক অধ্যাপক মাহবুবুল হক বলেন, পর্যাপ্ত বেড নেই, প্রতিদিন অনেক রোগীকে ফেরত দিতে হচ্ছে। শুধুমাত্র সিরিয়াস রোগী যারা তাদেরকেই ভর্তি করানো হচ্ছে। বিশেষায়িত ওয়ার্ডের একপাশেই চালু করা হয়েছে আইসিইউ ইউনিট। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এই আইসিইউতে রয়েছে 14টি সিট। যুদ্ধবিরতির ঘোষণা হলেও লেবানন জুড়ে 9 এপ্রিল ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে যে 10 মিনিটের মধ্যে তারা লেবাননের শতাধিক স্থাপনায় বুধবার হামলা চালিয়েছে। যুদ্ধ শুরুর পর এটি লেবাননে চালানো তাদের সর্ববৃহৎ হামলা বলে আইডিএফ নিশ্চিত করেছে। গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননে চালানো ইসরায়েলি বাহিনীর সর্বশেষ হামলায় অন্তত 254 জন নিহত হয়েছে, আহত হয়েছে 837 জন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় হতাহতের তথ্য নিশ্চিত করেছে। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার বাণিজ্য সংবাদ। বৈশ্বিক জ্বালানির বাজারে অস্থিরতার মধ্যে বৈদ্যুতিক গাড়ি আমদানিতে শুল্ক ছাড়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। পুরো শুল্ক তুলে নেওয়া হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের বাস আমদানিতে। সরকারের এ সিদ্ধান্তের কথা তুলে ধরে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির বলেছেন, কোনো শিক্ষা প্রতিষ্ঠান বৈদ্যুতিক গাড়ি বা বাস আমদানি করলে সেক্ষেত্রে কোনো শুল্ক দিতে হবে না। তবে অন্য কেউ বৈদ্যুতিক গাড়ি আমদানি করলে শুল্ক দিতে হবে 20%। শুল্ক ছাড়ের পেছনে পরিবেশ দূষণের বিষয়টি বিবেচনায় নেওয়ার কথাও বলেন উপদেষ্টা। এনবিআরের তথ্য অনুযায়ী বর্তমানে বৈদ্যুতিক বাস, গাড়ি ও ট্রাক ইত্যাদি আমদানির ক্ষেত্রে 61.80% থেকে 93.16% পর্যন্ত শুল্ক রয়েছে। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার ক্রীড়া সংবাদ। চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগটা হয়েছে বার্সেলোনার মাঠ ন্যু ক্যাম্প। ঘরের মাঠে দাপুটে ফুটবল খেলে শুরুতে আশার আলো দেখালেও শেষ পর্যন্ত হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে হান্সি ফ্লিকের শিষ্যদের। জুলিয়ান আলভারেজ ও আলেকজান্ডার সরলেথের গোলে বার্সেলোনাকে 2-0 ব্যবধানে হারিয়ে সেমিফাইনালের পথে এক ধাপ এগিয়ে গেছে আতলেতিকো মাদ্রিদ। তরুণ ডিফেন্ডার পাও কুবার্সি লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ম্যাচের চিত্রনাট্য বদলে যায়। 10 জনের বার্সেলোনার বিপক্ষে সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করেছে দিয়েগো সিমিওনের দল। বার্সেলোনা সর্বশেষ চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে 2015 সালে। গতবার তারা সেমিফাইনালে খেললেও এবার বিদায় ঘণ্টা বাজার উপক্রম হয়েছে কোয়ার্টার ফাইনালেই। বাঙালিয়ানা সায়ানহের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।